আজ রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় যুবরাজ যখন পুটির কথাটা যুবরানীকে বলে, তখন যুবরানী অনেক কষ্ট পেয়ে বলে যে আপনার কি পুটির সাথে কোনো সম্পর্ক ছিল? তখন যুবরাজ বলে, না, আমার খেলা সাথী সে ছিল। কিন্তু তখন যুবরানীর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। যুবরানী ভাবে, আজ আমার পুটির কথা শুনে এত কষ্ট হচ্ছে কেন মা? আমি এতটা যুবরাজের কথা কেন ভাবি? আমার ওনার একটা ছোটোবেলাকার বন্ধু আছে ভেবে কতটাই না কষ্ট হচ্ছে। এটা আমি কোনোদিনও ভাবতে পারি না যে ওনার কোনো বন্ধু থাকতেও পারে। এইটা আমাকে যদি যুবরাজ এই অবস্থায় দেখে তাহলে মনে মনে কি ভাববে? তখন যুবরানী তার চোখের জলটা আড়ালে গিয়ে মুছে নেয় এবং যুবরাজ মনে মনে ভাবতে থাকে, আমি কি যুবরানীকে অনেক কষ্ট দিয়ে ফেললাম? অন্যদিকে দেখা যায় ছোট যুবরাজ পাতার আড়াল থেকে তাদের দুজনকে দেখছে এবং তারা সবাই মিলে এখানে এসছে সাপুড়েকে নিয়ে, যাতে কালনাগিনীকে তাদের পায়ের গোড়ায় ছেড়ে দিতে পারে এবং তাদেরকে দংশন করে। এবং ছোট যুবরাজ বলছে যে এমনভাবে কালনাগিনীকে ছাড়ো সাপুড়ে, যাতে কান্তকে গিয়ে আগে কামড়ায়। সাপুড়ে তখন নিজের ব্যাগ থেকে ডালাটা বের করে সাপটাকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে দেখা যায় যুবরাজ এবং যুবরানী বনের রাস্তা দিয়ে হেঁটে আসছে এবং প্রথমে যুবরাজ আসছে এবং পেছুতে যুবরানী আসছে এবং তখনই সাপুড়ে সাপটা ছেড়ে দেয় আর দূর থেকে তারা সেই দৃশ্য দেখে, যাতে কান্তকে কিভাবে কামড়াচ্ছে। তখনই যুবরানীর চোখের সামনে সেই সাপটা পড়ে যায় আর সেই সাপটা ফোনা তুলে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য দেখে যুবরানী যুবরাজকে চেঁচিয়ে বলে, যুবরাজ আপনি দাঁড়ান, আপনি ওই ধারে যাবেন না, ওখানে সাপ আছে। তখন যুবরাজের সামনে যুবরানী আড়াল হয়ে দাঁড়ায়। যুবরানী বলতে থাকে, এটা কালনাগিনী, অনেক বিষধর সাপ, আপনি এক পাও এগোবেন না এবং চুপ করে দাঁড়িয়ে থাকুন, একদম কোনো কথা বলবেন না, পায়ের আওয়াজ করবেন না। এটা মা মনসার মাসের বার, এখন আমি মা মনসাকে স্মরণ করব। অন্যদিকে ছোট যুবরাজ বলে যে হ্যাঁ, এবার তোমাদের দুজন কি কালনাগিনীতে কামড়াবে? এবং সাপকে দেখে যুবরানী বলে, মাগো, তোমার মাসে আমাদের যেন কোনো ক্ষতি না হয়, আমি তোমার চরণে স্মরণ করিয়া প্রণাম জানাই। এই দৃশ্য দেখে ছোট যুবরাজের প্রচণ্ড রাগ ধরে। ছোট যুবরাজ বলে ওঠে, হাড়হাবাদে ভিখারি বাড়ির মেয়েটা আবার কান্তর সামনে চলে এসছে, কান্তকে আর তোকে মিলে দুজনকেই দংশন করুক কালনাগিনী, তাতেই আমার মনের শান্তি হয়। তখন যুবরানী বলে ওঠে, যুবরাজ আপনি মা মনসার নাম করে হাত জড়ো করে মা মনসাকে স্মরণ করুন, মা মনসা নিশ্চয়ই আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। মাগো, তোমার স্মরণে আমি প্রণাম জানাই, তোমার চরণে আমি আরতি করি, তুমি আমাদের এত বড় ক্ষতি হতে দিও না, তোমার চরণে হাজার লক্ষ কোটি প্রণাম জানাই। এই বলে যুবরানী একটা মা মনসার চরণের উদ্দেশ্যে গান ধরে এবং মা মনসাকে মাটিতে মাথা ঠুকে প্রণাম জানায় এবং মাকে বলে, মাগো, তোমার মাসে যেন আমাদের কোনো ক্ষতি না হয়, তুমি তোমার যেখানে থাকার সেখানে চলে যাও, আমাদের রাস্তা পরিষ্কার করে দাও, আমি তোমার চরণে শতকোটি প্রণাম জানাই। এই দৃশ্য দূর থেকে দেখে সবাই মিলে এবং সবাই অবাক হয়ে যায়। ছোট যুবরাজের এই দৃশ্য দেখে অনেক 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 রাগ হয় এবং সে বলে, এখনও আমার জেতা বাকি রইল, এবারও তোমাদের সমস্ত পরিশ্রম বৃথা গেল, এখনও আমি কান্তকে মারতে পারলাম না, যাই হোক এই খবরটা যেন জানাজানি না হয়। অন্যদিকে ছোট যুবরাজ যুবরানীকে বলে, যুবরাজ যে তুমি কেন আমাকে আটকে নিজের বিষধর সাপের মুখের সামনে চলে এলে? এটা কি তোমার উচিত হয়েছে? তুমি আজ আমার প্রাণ বাঁচালে ভবানী, তোমাকে যে কত কুর্নিশ প্রণাম জানাই তার নেই ঠিক, কিন্তু তোমাকে আমি একটু বকাবকিও করব, এটা তোমার উচিত হয়নি। আমার যা হয় হোক, তুমি ভালো থাকো। অন্যদিকে মহলে তুলকালাম অশান্তি শুরু হয়েছে। এই খবরগুলি সব সৈন্যরা দিতে এসছে। সেনা সৈন্যরা চারিদিকে খুঁজতে লাগে যুবরাজ এবং যুবরানীকে এবং তাদেরকে দেখতে পেয়ে বলে, যুবরাজ তো আপনারা এখানে কেন? এবং সেইখান থেকে যুবরাজ এবং যুবরানী মহলে আসে এবং তার পিসিমা প্রচণ্ড অশান্তি করে। পিসিমা বলে, তুমি হাড়হাবাদি ভিখারি বাড়ির মেয়ে, তুমি সেখানে যেতে পারো না, রাত্রির বেলায় তোমার মন হলো কি না হলো তুমি বেরিয়ে গেলে, তোমার এটা করা সাজে না, তুমি এখন যুবরানী, তুমি আর সেই
ছাতিনার মেয়ে নয় যে যেখানে সেখানে চলে যাবেন। যুবরানী তখন বলে ওঠে, যুবরাজের কোনো দোষ নেই, এত বড় রাজবাড়িতে তো আমার কোনোদিনও থাকা অভ্যাস নেই, তাই আমি একটু বাতাসের হাওয়া খাবো বলে নদীর ধারে গিয়েছিলাম। আর ছোট্ট যুবরাজ সেখানে গিয়েছিল এবং এই যুবরাজও গিয়েছিল। সেই কথা শুনে পিসিমা প্রচণ্ড তুলকালাম অশান্তি করে এবং তার ভালো ঠাম্মা এসে বলে যে, যাই হোক যুবরানী, তুমি এটা ঠিক করোনি, এটা তোমার কাছ থেকে আমরা আশা করি না, এটা তোমার কাজের সঙ্গে শোভা পায় না। তখন ভালো ঠাম্মা বলে ওঠে, যাই হোক, যা করেছো করেছো, এবার তোমরা ফুলশয্যা ঘরে যাও, তোমাদের অনেক নিয়ম কানুন আছে। দিদি, এবারের মতন ওদেরকে ক্ষমা করে দাও, ওরা আর ভুল করবে না। যতই হোক বাচ্চা বয়স, এই বয়সে আমরাও তো কত ভুল করেছি। তখন ইন্দু দিদি বলে ওঠে, ফুলশয্যার সব ব্যবস্থা করে আছে, চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। অন্যদিকে দেখা যায় ফুলশয্যার ঘাট সব কিছু সাজানো আছে এবং যুবরাজকে বলা হচ্ছে, তুমি এখানে বসো, তোমার আলাদা নিয়ম কানুন আছে, ভবানী তোমার যে চুল দিয়ে তোমার পা ধুয়ে দেবে। এই কথা শুনে যুবরাজের খুব একটা রাগ ধরে এবং যুবরানী সেখানে আসে এবং সবাইকে বলে যে, যুবরানী আমার পাশে থাকে, যুবরানী আমার পায়ের তলায় নয়, যুবরানীর ঠান আমার মনেতে, আমার পায়েতে নয়, তোমরা বারবার শুনে নাও।